তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মেথডস অফ টিচিং গ্রামার অ্যান্ড অ্যাপ্রোচ অ্যান্ড টেকনিক। অর্থাৎ তোমাদের যে টেটের যে সিলেবাস রয়েছে তার 7 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আলোচনা করব। ওকে, তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে প্রতিটা চ্যাপ্টার তোমাদেরকে ডিটেলস আলোচনা করব, তারপরে তার এমসিকিউ। তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করছি মেথডস অফ টিচিং টিচিং গ্রামার। টিচিং গ্রামার ক্যান বি অ্যাপ্রোচড ইউজিং ভেরিয়াস মেথডস। অর্থাৎ টিচিং যে গ্রামার, একটু আগে আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে, দ্য রোল অফ গ্রামার। তো সেই গ্রামার যে ভূমিকা একটা টিচিং গ্রামার ক্ষেত্রে, একটা ভাষার গ্রামার ক্ষেত্রে, যেটা বিভিন্ন মেথডের মাধ্যমে কিন্তু সেটা আমরা শিখতে পারি। অ্যান্ড টেকনিক্স, ঠিক আছে, বিভিন্ন মেথডস এবং টেকনিকের দ্বারাই কিন্তু আমরা গ্রামারটা অ্যাপ্রোচ করতে পারি। এবং সেই যে মেথডসটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড অন দ্য এজ গ্রুপ। অর্থাৎ যে বয়স, অর্থাৎ শিক্ষার্থীর যে বয়স অনুযায়ী, এর আগে আমি বলেছিলাম যে বয়স অনুযায়ী কিন্তু আমাদেরকে এই যে ইংলিশ যে গ্রামার তার যে মেথড সেগুলো অ্যাপ্লাই করতে হবে। আর কি হচ্ছে প্রফিসিয়েন্সি লেভেল, মানে এগুলো মাথায় রাখবে, এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। প্রফিসিয়েন্সি লেভেল অর্থাৎ তার বলার যে ভঙ্গিমা, তার প্রফিসিয়েন্সি, সে কতটা উন্নত সহকারে বা পরিষ্কার পরিচ্ছন্ন বা স্পষ্টতার মাধ্যমে সে বলতে পারছে, তার লেভেলটা সে অনুযায়ী। অ্যান্ড লার্নিং অবজেক্টিভস অফ দ্য স্টুডেন্টস, এবং লার্নিং অবজেক্ট অর্থাৎ শিক্ষার যে উদ্দেশ্য, আদতেও তার গ্রামার শেখার উদ্দেশ্য হয়েছে কিনা ওই স্টুডেন্টসের, এই তিনটে মানে পয়েন্টসের উপর বা ফ্যাক্টসের উপর কিন্তু গ্রামার মেথডগুলা তোমার ডিপেন্ড করে। ঠিক আছে, দ্য টিচিং গ্রামার মেথডস। টিচিং ইংলিশ গ্রামার ইন দ্য ক্লাসরুম ক্যান বি এনগেজিং অ্যান্ড ইফেক্টিভ প্রসেস। বলছে এটা মাথায় রাখবে, প্রতিটা পয়েন্টস কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট। দেখো, বলে যে টিচিং গ্রামার ইন দ্য ক্লাসরুম ক্যান বি এনগেজিং, অর্থাৎ মানে শ্রেণীকক্ষে টিচিং গ্রামার যে শ্রেণীকক্ষের ক্লাসে, অর্থাৎ ইংলিশ ক্লাসে বা গ্রামার ক্লাসে টিচিং গ্রামারটা এনগেজিং করতে হবে, অর্থাৎ নিযুক্ত বা সেটাতে ইফেক্টিভ করতে গেলে কি করতে হবে? ঠিক আছে, তখন ইফেক্টিভ হবে একটা ক্লাসরুমে টিচিং গ্রামারটা যখন অ্যাপ্রোচড উইথ থটফুল প্ল্যানিং অ্যান্ড ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি। যখন এই যে অ্যাপ্রোচ এবং মেথডসের কথা বলছি, সেটা যখন একটা যুক্তিপূর্ণ তার প্ল্যান পরিকল্পনা থাকবে এবং ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি থাকবে। ইনস্ট্রাকশনাল মানে নির্দেশ দান, এই দুটো পয়েন্ট যখন থাকবে তখনই একটা ক্লাসরুমে যে তোমার যে টিচিং গ্রামারটা সেটা ইফেক্টিভ হবে এবং এনগেজড হবে, অর্থাৎ সমস্ত লার্নাররা তার প্রতি মনোযোগ হবে। অর্থাৎ আমি যে ক্লাসটা করছি, আমি যে সত্যি যদি তোমাদের সামনে, এই যে ধরো আমাদের যেহেতু দেখা হচ্ছে না, তবু আমার কথার ভয়েস যদি ঠিক না থাকে, আমার স্ট্রাকচার উচ্চারণ যদি ঠিক না থাকে, তারপর আমার মানে তোমাদের বোঝানোর মেথডস অর্থাৎ যে টেকনিক যদি না থাকে, তাহলে কেউ এনগেজ থাকবে না। তো একটা ক্লাসরুমে স্টুডেন্টদেরকে এনগেজ করতে গেলে তোমার আগে থটফুল প্ল্যানিং করতে হবে, তুমি কিভাবে পড়াবে। হ্যাঁ, তোমার সিচুয়েশন বেসড যে মেথডগুলো রয়েছে, ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিডাকটিভ ইন্ডাকটিভ মেথড, এই মেথডগুলো আগে থেকে প্ল্যানিং করতে হবে। আশা রাখছি বোঝাতে পেরেছি। চলো, আর কি কি পয়েন্টস রয়েছে এই গ্রামার টিচিং এর ক্ষেত্রে? টিচিং গ্রামার শুড বি এ ডাইনামিক অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। টিচিং গ্রামারটা সবসময় ডাইনামিক মানে চলন্ত এবং ইন্টারঅ্যাক্টিভ অর্থাৎ মিথস্ক্রিয়া, মানে একে অপরের মিথস্ক্রিয়ার একটা প্রসেস। এই ক্ষেত্রে টিচার শুড বি অ্যাডাপ্ট দেয়ার ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস বেসড অন দ্য স্টুডেন্টস নিডস, ইন্টারেস্ট অ্যান্ড লার্নিং স্টাইল। আর এই ক্ষেত্রে একজন শিক্ষক তিনি তার ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিটা, তার পরিকল্পনাটা স্টুডেন্টদের উপর দিবেন কখন? স্টুডেন্টদের বেস্ট অন স্টুডেন্ট নিডস, অর্থাৎ ছাত্রছাত্রীরা সেটা নিতে পারছে কিনা, তাদের আগ্রহ কি রয়েছে, এবং লার্নিং স্টাইল, তার যে শিক্ষার ধরনটা কি রয়েছে তার উপর বেস করে। By providing clear explanation, meaningful practice and regular reinforcements, তাহলে এর আরে কি করতে হবে? টিচারকে কি করতে হবে? ক্লিয়ার এক্সপ্লেনেশন, অর্থাৎ যে বিষয়টা সম্পর্কে শিখাবেন বা পড়াইবেন সেটা ক্লিয়ার কিন্তু এক্সপ্লেনেশন ব্যাখ্যা করতে হবে। মিনিংফুল প্র্যাকটিস করাতে হবে, অনুশীলনটা। রেগুলার রেনফোর্সমেন্ট, প্রতিদিন রেগুলার সেটাকে উদ্বুদ্ধ করতে হবে ছাত্রছাত্রীদেরকে। তাহলে কি হবে? টিচার ক্যান হেল্প দ্য স্টুডেন্টস ডেভেলপ এ সলিড ফাউন্ডেশন ইংলিশ গ্রামার। তাহলে একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে ইংলিশ গ্রামারের যে সলিড অর্থাৎ একদম নিখুঁতভাবে, একদম কংক্রিটভাবে, হ্যাঁ, শেখাতে পারবে, আর স্টুডেন্টরা সেটা শিখতে পারবে।
তাহলে এই যে কয়েকটা পয়েন্টস আমি বললাম, এই পয়েন্টসগুলো মাথায় রাখবে, এবং শুধু বাংলাটা জানলে হবে না, ইংলিশ পয়েন্টসগুলো অর্থাৎ ইংলিশ সেন্টেন্সগুলো তোমাদেরকে কাজে লাগাতে হবে, আর হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এবার যে মেথডসগুলো রয়েছে দেখো, আমি তোমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা যেতে পারে বিভিন্নভাবে এটা কালেক্ট করেছি, যে প্রায় 13টি মেথড আমি আলোচনা করব। ঠিক আছে, 13টি মেথড। এই 13টির মেথড থেকে ধরো গতবার একবার একটা এসেছে, এবারও আসবে। ঠিক আছে, তো ফার্স্ট যে মেথডটা রয়েছে এটা দেখে নিই কি কি মেথড রয়েছে। ডিডাক্টিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, ইন্ডাকটিভ ডিডাক্টিভ মেথড, ইনসিডেন্টাল মেথড, গ্রামার ট্রান্সলেটর মেথড, ডাইরেক্ট মেথড, তারপর তোমার ইন্টারাক্টিভ টিচিং, অডিও, তারপর দ্য অডিও লিঙ্গুয়াল মেথড, লেকচারাল মেথড, কমিউনিকেশন মেথড, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, আর আরেকটা হচ্ছে তোমার কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। আর ইন্টারাক্টিভ টিচিংটা দুবার লেখা হয়ে গেছে। ওকে, তাহলে ফার্স্ট যেটা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেখো ডিডাক্টিভ মেথড। সবাই জানো অবরোহী আরোহী। ঠিক আছে, এবার আমাদেরকে বাংলাটা জানার সাথে সাথে ইংলিশের জিনিসটা আমাদেরকে টার্মটা জানতে হবে। শুধুমাত্র মেথডটা জানলে হবে না, তার তার কি ফিচার কি রয়েছে, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবটাই আমরা আলোচনা করব। ওকে, দেখো এই ডিডাক্টিভ মেথডটার আর একটা নাম আছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ বা ট্রেডিশনাল মেথড। ঠিক আছে, ডিডাক্টিভ মেথডের আর একটা নাম। তা দিস ট্রেডিশনাল অ্যাপ্রোচ ইনভলভ প্রেজেন্টিং স্টুডেন্টস উইথ এ সেট অফ রুলস অ্যান্ড এক্সপ্লেনেশন অ্যাবাউট গ্রামার। ঠিক আছে, অর্থাৎ এই ডিডাক্টিভ মেথডের যেটা মূল যেটা বৈশিষ্ট্য সেটা তোমার রুলস থাকবে, অর্থাৎ নিয়ম কানুন থাকবে। আগে নিয়ম, তারপর উদাহরণ যেটা আমরা বলি। ঠিক আছে, রুলস অ্যান্ড এক্সপ্লেনেশন, তার ব্যাখ্যা থাকবে অ্যাবাউট গ্রামার, গ্রামার সম্পর্কে, ফলোড বাই প্র্যাকটিস এক্সারসাইজ। ঠিক আছে, অ্যাপ্লাই দ্য রুলস, তাহলে আগে আমরা রুলস অর্থাৎ নিয়ম ফলো করব, তারপর উদাহরণ। তাহলে এটাকে বলা হয় ডিডাক্টিভ মেথড। ঠিক আছে, এইটাই জানলে হয়ে গেল। ঠিক আছে, এবার আরো ডিটেলস একটু জেনে নেব। মানে এটা তো প্রাথমিক, কিন্তু ডিটেলস থেকে প্রশ্ন আসে। দেখো, দ্য টিচার প্রোভাইডস এক্সপ্লিসিভ ইনস্ট্রাকশনস often using textbooks or grammar references materials, and students apply the rules through drills, worksheets and sentence constructions activities. ওকে, তাহলে এই যে সেন্টেন্সটা কি বললো, এই ক্ষেত্রে কি বলছে, একজন শিক্ষক প্রোভাইড করবে ছাত্রছাত্রীকে যে ইনস্ট্রাকশন দেবে, এক্সপ্লিসিভ ইনস্ট্রাকশন দেবে, এবং সেই ইনস্ট্রাকশনটা তিনি ব্যবহার করবেন টেক্সট বুক গ্রামারের, অর্থাৎ রেফারেন্স বুক, মাথায় রাখবে। হ্যাঁ, ঠিক আছে, টেক্সট বুক ওর গ্রামার রেফারেন্স বুক থেকে, ম্যাটেরিয়ালস থেকে। এবং স্টুডেন্টস অ্যাপ্লাই দ্য রুলস থ্রু ড্রিলস, এবং ওইটা শোনার পরে অর্থাৎ শিক্ষক মহাশয় তিনি তার গ্রামার রেফারেন্স বুক থেকে বা টেক্সট বুক থেকে যে রুলস বা ইনস্ট্রাকশন তিনি ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করলেন, ডিসকাশন করলেন, সেটা ছাত্রছাত্রীকে অ্যাচিভ করার পর কি করবে, অ্যাপ্লাই করবে থ্রু দ্য ড্রিলস, ওয়ার্কশিটস অ্যান্ড সেন্টেন্স কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, এই তিনটে মানে প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, দিস টাইপ অফ টিচিং দো কমন, যদি এটা একটা সাধারণ একটা কমন, ঠিক আছে, হ্যাজ মেনি পিপল ইনক্লুডিং টিচার্স, শুধুমাত্র মানে শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, টিচাররাও কিন্তু এই মেথডটাকে অ্যাপ্লাই করে রিথিঙ্কিং, হ্যাঁ, সেটা পুনরায় ভাবার জন্য। such methods as more post secondary level students, post secondary মানে ঠিক পরে, সেকেন্ডারি পরে, মাধ্যমিকের পরের যে স্টুডেন্টরা কিন্তু এই মেথডটাকে অ্যাপ্লাই করে। আর রিভেলিং সাব পিয়ার লিটারেসি স্কিল ইন অ্যাডাল্টহুড, অর্থাৎ মানে সমস্ত দিক থেকে আগে রুলসটা পড়বে, তারপর এক্সারসাইজের দিকে যাবে। As one former teacher states, deductive teaching methods drive many students away from writing, অর্থাৎ এই ডিডাক্টিভ মেথডটা কিন্তু মানে কোন অ্যাজ এ ওয়ান ফর্মার টিচার তিনি বলতে চাচ্ছেন যে ডিডাক্টিভ মেথডটা ছাত্রছাত্রীদেরকে রাইটিং যে প্রসেস, রাইটিং যে স্কিল, সেখান থেকে অনেকটা ড্রাইভ অ্যাওয়ে করে, মানে দূরে সরে দেয়। বিকজ, কারণ দ্য স্টেডিয়াসনেস অফ রুট লার্নিং অ্যান্ড টিচার ইন্টার অ্যাপ্রোচ। তাহলে রুট লার্নিং এর আগে আমরা বলেছি, রুট লার্নিং হচ্ছে তোমার আবৃত্তি মেমোরাইজিং করা, অর্থাৎ মনে করা, যে কবে শিখেছো সেটা কিন্তু তুমি একটু মনে করার চেষ্টা করো, তাই রুট লার্নিং বলা হয়। রুট মানে একটু দূরবর্তী, তাই না? দূরবর্তী মানে তুমি মানে 1 মাস 10 দিন বা 2-3 দিন আগে তুমি শিখেছো কোনো একটা জিনিস, সেটা কিন্তু এখন বর্তমানে তুমি মনে করতেছো, তাই এটা রুট লার্নিং। ঠিক আছে, আর একটা এটা বলা হয়েছে কেন, যে এই রাইটিং স্কিল থেকে ছাত্রছাত্রীকে ড্রাইভিং করছে, মানে তাড়িয়ে দিচ্ছে বা দূরে রাখছে, তার কারণ এটা হচ্ছে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। তাহলে এটা পরীক্ষা আসতে পারে যে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচটা কি, ডিডাক্টিভ মেথড বা ডিডাক্টিভ অ্যাপ্রোচ, না ইন্ডাকটিভ না ডিডাক্টিভ। ঠিক আছে, সেটা হচ্ছে ডিডাক্টিভ অ্যাপ্রোচ। তার জন্য এটাকে আমরা হাইলাইট করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে,
তো এবার আমরা ডিটেলসে বলছি, ডিটেলসে পড়ার পরে তারপর আমরা এর যে ফিচার্স, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা দেখব, মানে এর মধ্যে কিন্তু আলোচনা করা রয়েছে। দেখো, টিচার্স ফার্স্ট টেলস দ্য রুলস অর ডেফিনেশন, মানে এই ডিডাক্টিভ মেথডের ক্ষেত্রে কি হবে, শিক্ষক মহাশয় প্রথমে তিনি তার রুলসগুলো আলোচনা করবেন। ডেফিনেশন অর্থাৎ কোনো একটা গ্রামার শিখাচ্ছে, সাপোজ আমি ন্যারেশন চেঞ্জের কথা বলছি, তাহলে ন্যারেশন চেঞ্জ কাকে বলে, ন্যারেশন চেঞ্জের বৈশিষ্ট্য, এই রুলসগুলো ডেফিনেশনগুলো বলবেন। গিভস এক্সাম্পল, তারপর তিনি উদাহরণ দিবেন। অ্যান্ড দেন আস্কস স্টুডেন্টস টু ডু দ্য গিভেন এক্সারসাইজ, তারপর তিনি উদাহরণ দেবেন, সেটা তিনি ছাত্রদের করতে বলবেন, আগে বুঝিয়ে আর পরে, ঠিক আছে। যেমন দ্য টিচার সেইজ, মানে এই একটা উদাহরণ সহকারে বলা হচ্ছে, ঠিক আছে, সিটেটে এই 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 উদাহরণটাতেই পরীক্ষা এসছে, ঠিক আছে। কি বলছে, দ্য টিচার সেইজ এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন প্লেস এর থিং, অর্থাৎ তিনি নাউনের সংজ্ঞা দিচ্ছেন। নাউন কাকে বলে, একটা যে ব্যক্তি বস্তু বা কোনো স্থানকে বুঝে বা যার দ্বারা নাম বোঝে তাকে নাউন বলে, তিনি এই সংজ্ঞাটা দিলেন। দেন সি গিভ সাম এক্সাম্পলস অফ নাউন্স, তারপর তিনি নাউনের কিছু উদাহরণ দিলেন, যেমন বিদ্যাসাগর, কলকাতা, হ্যাঁ ঠিক আছে, মন্ডে, সানডে, এরকম তিনি উদাহরণ দিলেন। এইবার লার্নাররা কি করলো, দ্য লার্নার আর সাপোজ টু মেমোরাইজ দ্য ডেফিনেশন অফ নাউন, তারপরে কিছুক্ষণ পর তিনি ছাত্রছাত্রীদেরকে নাউন কাকে বলে তিনি সেটা বলতে বলেন, যেহেতু তিনি আগে বলেছেন সেটা মেমোরাইজ করতে বলেন, তাকে মনে রাখতে বলেন, মনে করতে বলেন। দিস মেথড ইজ নট ভেরি ইফেক্টিভ, এটা কিন্তু খুব একটা ফলপ্রসূ ইফেক্টিভ মেথড নয়, কারণ অ্যাজ ইট ইজ এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ টিচিং, কারণ এটা যে টিচিংয়ের যে রুলসগুলো রয়েছে, যে নীতিগুলো রয়েছে তার কিন্তু বিরোধী, ঠিক আছে। তাহলে এটাও একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে প্রশ্ন হতে পারে যে ডিডাক্টিভ মেথডটা কিন্তু ইজ দ্য এগেনস্ট প্রিন্সিপাল অফ টিচিং, টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে একটা বিরোধী রুল। অ্যান্ড স্টুডেন্টস ফাইন্ড ইট বোরিং অ্যান্ড ডাল, আর এই মেথডের মাধ্যমে ছাত্রছাত্রীরা কী করে, একটু বোরিং ফিল করে, ঠিক আছে। তাহলে আশা রাখছি ওভারঅল একটা আলোচনা আমরা করে ফেললাম ডিডাক্টিভ মেথড সম্পর্কে। যদি কোনো কোনো একটা জায়গায় তোমার বুঝতে অসুবিধা হয় একটু কমেন্টে লিখবে। আর এই সমস্ত ক্লাসগুলি যদি তোমাদের যেটা লাইভ ক্লাস করানো যেত তাহলে খুবই সুবিধা হতো। তো যাই হোক, সেরকম আমার কোনো মেথডস নেই, যাকে বলে স্ট্রাকচার নেই, যার ফলে এইভাবে তোমাদেরকে দেবো। আশা রাখছি তোমরা একটু বোরিং ফিল করে এগুলো করো, দেখো এরকম ক্লাস তোমার অন্য জায়গায় ফ্রিতে পাবে না, আমি একটু গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে। পালে মানে তোমার পেলেও এতটা ডিটেলসে তোমরা পাবে না। যাই হোক, নিজের গুণগান না করে ভালো। দেখো, দিস মেথড ইজ অলসো কোল্ড দ্য ট্রেডিশনাল মেথড, এটা ফার্স্টে বলো, এটা হচ্ছে মাত্র ট্রেডিশনাল মেথড। হ্যাঁ, এর মাধ্যমে আরেকটা বলে দিই যে তোমরা কয়েকজন কমেন্টে লিখছো যে লেখাটা বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে তোমাদের যে ভিডিও কোয়ালিটি একটু তোমাদেরকে ইনক্রিজ করতে হবে, হ্যাঁ একটু বাড়াতে হবে। যদি তোমরা 144 করো তাহলে তো দেখতে পাবে না, মিনিমাম 360 বা 480 বা 420 যেটা হয় এই এতে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে ট্রেডিশনাল মেথড গেল। আর ইন দিস মেথড গ্রামার ইজ টেকেন এজ ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট, আর এই ক্ষেত্রে গ্রামারটাকে একটা স্বাধীনভাবে ব্যবহার করা হয়। অ্যান্ড টট উইথ দ্য হেল্প অফ দ্য গ্রামার বুক, এবং সেটা গ্রামার বুকের মাধ্যমেই হেল্প নিয়ে পড়ানো হয়ে থাকে। তাহলে ওভারঅল আমাদের আলোচনা করলাম যে ডিডাক্টিভ মেথডটা, ঠিক আছে, তাই তো। আচ্ছা, আর কি কিছু পয়েন্টস রয়েছে এখানে দেখি, সেটা দেখে নিই। দ্য টিচার ইউজেস এ গ্রামার টেক্সট বুক, ওটা বলা হলো। হি ফার্স্ট টেলস হিজ স্টুডেন্ট রুলস অ্যান্ড ডেফিনেশন, দেন এক্সপ্লেন দোজ দ্য হেল্প অফ দ্য এক্সাম্পল, এগুলো আমরা একটু মানে প্রথম আলোচনা করলাম, ঠিক আছে। আর কি কি এখানে আমরা পেতে পারি বা পয়েন্টস, দ্য লার্নার্স আর সাপোজ টু মেমোরাইজ দ্য ডেফিনেশন অফ নাউন্স, ওটাই একটু জিস্ট হিসাবে বলা হচ্ছে। দিস মেথড ইজ ভেরি, আচ্ছা এইটা তোমার মানে রিপিট হয়ে গেছে লেখাটা, ঠিক আছে, তার জন্য সরি, মোবাইলে লেখা হয়েছে তো রিপিট হয়ে গেছে। এবার আমরা বলবো অ্যাডভান্টেজ অফ ডিডাক্টিভ মেথড, অর্থাৎ ডিডাক্টিভ মেথডের মূল যে ভূমিকাটাকে, গুরুত্বপূর্ণ মানে সুবিধা, ঠিক আছে, অ্যাডভান্টেজ মানে সুবিধা। এক নম্বর কি আছে, অ্যান অ্যাভারেজ টিচার ক্যান ইউজ দিস মেথড ইন আওয়ার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, আমাদের ভারতের মতো রাজ্যে মানে রাষ্ট্রে তোমার প্রত্যেকটা ম্যাক্সিমাম টিচার কিন্তু ডিডাক্টিভ মেথডটাকে ব্যবহার করে, ঠিক আছে। ইট ইজ বেসড অন দ্য থিওরি, ফ্রম জেনারেলাইজেশন টু এক্সাম্পল, এটা জেনারেলাইজেশন থেকে এক্সাম্পলের দিকে যায়, ঠিক আছে। দিস মেথড হেল্প স্টুডেন্টস টু কম্পেয়ার দ্য আইডিয়াজ ইন দ্য গ্রামার অফ দেয়ার মাদার টাং, অর্থাৎ মাতৃভাষার যে ব্যাকরণ তার সাথে এটা কম্পেয়ার করে ছাত্রছাত্রীরা, অ্যান্ড দেয়ার সেকেন্ড অর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ যদি তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ইংলিশ হচ্ছে, ঠিক আছে, তার সাথে কম্পেয়ার করে।
দ্য লার্নার ক্যান ট্রাই দ্য গ্রামাটিক্যাল কোয়েশ্চেন ভেরি ইজিলি, খুব সহজে গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো ট্রাই করতে পারে। দ্য লার্নার ক্যান রেসপন্ড ইফেক্টিভলি অ্যান্ড ক্যান এক্সপ্লেন রুলস স্ট্রাকচার্স। আর এই মেথডের মাধ্যমে যে ছাত্রছাত্রীরা কীরকম খুব ইফেক্টিভলিভাবে সক্রিয়ভাবে এরা রেসপন্স করে এবং এক্সপ্লেন করতে পারে তো রুলসগুলো কী সে গ্রামারের এবং স্ট্রাকচার থেকে। এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ। এই মেথডের ডিসঅ্যাডভান্টেজ কী কী রয়েছে? দিস মেথড মেক্স লার্নার লার্ন অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, কেউ না তো ভাষাটা এখানে শিখতে পারে, আর এটা লার্নিংয়ের বিরোধী। দিস মেথড ক্যান নট ডেভেলপ দ্য কমিউনিকেটিভ অ্যাবিলিটি অ্যামং লার্নার্স, লার্নারদের মধ্যে কিন্তু যে যোগাযোগ যে উন্নতি মাধ্যম সেটা এই যোগাযোগ করার যে অ্যাবিলিটি বা দক্ষতা সেটা কিন্তু এটা ডেভেলপ করে না। দ্য লার্নার্স বিকাম ইনঅ্যাক্টিভ ডিউরিং ক্লাসরুম টিচিং, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ছাত্রছাত্রীরা এটা ইনঅ্যাক্টিভ থাকে এই মানে পথ শেষে যখন শেখানো হয়। হ্যাঁ, ঠিক আছে। আর কি আছে? দিস মেথড ইজ নট চাইল্ড সেন্টার্ড, এটা শিশু কেন্দ্রিক নয়, এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। ঠিক আছে, এটা হচ্ছে টিচার সেন্টার্ড। ইন দ্য ক্লাসরুম টিচিং এইড দ্যার ইজ হার্ডলি এন ইউজ অফ অডি ভিজুয়াল এইডস, আর এখানকার ম্যাক্সিমাম যে অডি ভিজুয়াল যে মেথড অর্থাৎ টিএলএম সেটা কিন্তু ব্যবহার করা খুবই কম হয়, হার্ডলি। ঠিক আছে, এই মেথডে। এটা গেল তোমার ডিডাক্টিভ মেথড। এবার আমরা দেখবো ইন্ডাকটিভ মেথড, ঠিক তার বিপরীত। In contrast to the deductive method, the inductive approach বা method encourages student to discover grammar rules through examples। এখানে কিন্তু এক্সাম্পলের মাধ্যমে কিন্তু গ্রামার রুলসটাকে কিন্তু এখানে তারা কি ডিসকভার করে, মানে সেটা আবিষ্কার করে বা সেটা বর্ধিত করে। অ্যান্ড গাইডেড প্র্যাকটিস, এবং সেখানে প্র্যাকটিসটা দেয়। নো এক্সপ্লেনেশন অফ দ্য কনসেপ্ট ইজ গিভেন বিফোরহ্যান্ড, এর জন্য কোনো এক্সপ্লেনেশন দরকার হয় না, যেটা ডিটেক্ট মেথডে দরকার হয়েছিল। অ্যান্ড দ্য এক্সপেকটেশন ইজ দ্যাট স্টুডেন্টস লার্ন টু রিকগনাইজ দ্য রুলস অফ গ্রামার ইন এ মোর ন্যাচারাল ওয়ে ডিউরিং দ্য অন রিডিং অ্যান্ড রাইটিং। আর যখন রিডিং বা রাইটিং যখন করে একজন মানে ছাত্র বা ছাত্রী, সে স্বাভাবিকভাবেই কিন্তু গ্রামার রুলসটা সে শিখতে পারে এই মেথডের মাধ্যমে। ঠিক আছে, আর কি কি রয়েছে এই মেথডের, কি কি আর বৈশিষ্ট্য রয়েছে? And text where students analysis patterns and draw conclusions about grammar rules, এবং সেই গ্রামার যে প্যাটার্ন তার যে কনক্লুশন অ্যানালিসিস সবই কিন্তু করতে পারে। দিস মেথড প্রমোটস ক্রিটিক্যাল থিঙ্কিং, আর একটা ইম্পর্টেন্ট যেটা পয়েন্টস হচ্ছে এই মেথডের মাধ্যমে ছাত্রছাত্রীদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং গভীর চিন্তা কিন্তু এটাকে প্রমোটস করে। অ্যান্ড অ্যাক্টিভ এনগেজমেন্ট ইন দ্য লার্নিং প্রসেস, এবং শিক্ষণের মানে শিক্ষণ নীতির ক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে কিন্তু বেশি এনগেজমেন্ট তারা নিয়োজিত থাকতে পারে এই মেথডের মাধ্যমে। থ্রু দিস মেথড প্র্যাকটিক্যাল ইউজ অফ গ্রামাটিক্যাল রুলস আর ইলিসিটেড, আর এই ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল গ্রামাটিক্যাল রুলসটা কিন্তু সেটা কেন ইলিসিটেড হয়, বর্ধিত হয়। বাট সামটাইম দিস মেথড বিকামস টাইম কনজিউমিং অ্যান্ড ইট মে ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্টস, আর এই মেথডটা কিন্তু একটু সময় সাপেক্ষ, এটি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মাথায় রাখবে। হ্যাঁ, টাইম কনজিউমিং, এটা কিন্তু তোমার সময় সাপেক্ষ, যার ফলে এখানে একটা বোরিং ফিল স্টুডেন্টরা মেবি করতে পারে, বা সেই ক্ষেত্রে ডাইভার্টটা হতে পারে। ঠিক আছে, মেবি কিন্তু এটা একটু মানে এটা এনজয়েবল কিন্তু মেথড। ঠিক আছে, এই ইন্ডাকটিভ মেথডটার আরেকটা নাম হচ্ছে তোমার যে ইনফর্মাল মেথড। In the inductive method, the teacher first presents or takes the example from the students। তাহলে আগে আমরা দেখলাম সেখানে আগে রুলসটাকে মানে ফলো করা হতো বা রুলসটাকে আগে এক্সপ্লেনেশন করা হতো, কিন্তু এই মেথডে কি বলা হচ্ছে, প্রথমে কিন্তু যে এক্সাম্পল নেওয়া হবে ছাত্রছাত্রীর কাছে, আগে উদাহরণ। দেন কামস টু দ্য থিওরি অফ কনসেপ্ট, তারপর কনসেপ্টের দিকে যাবে, রুলস পড়ে আসছে। ঠিক আছে, অবরোহী আরোহী পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা। This method implies teaching grammar not by rules but by usage, অর্থাৎ এটা শুধু রুলসের মাধ্যমে নয়, ব্যবহারের মাধ্যমে কিন্তু গ্রামাটিক্যাল রুলসটা বা গ্রামারটা কিন্তু শেখানো হয়। থ্রু দ্য কন্টিনিউয়াস প্র্যাকটিস অফ ইউজিং ওয়ার্ডস হোয়াইল স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, যখন আমরা কথা বলি বা লিখি বা পড়ি তখন যে আমাদের প্র্যাকটিস, যে ওয়ার্ড যে শব্দগুলো আমরা প্র্যাকটিস করি, সেই ক্ষেত্রে গ্রামারটা শেখা হয়ে যায় তার মাধ্যমে। অ্যান্ড দ্যারফর লার্নড বাই স্টুডেন্ট, এবং সেটা শিখে ছাত্রছাত্রীরা।
This is done while the teaching of textbook or detailed translations of the textbook is carried on. Grammatical implications are taught simultaneously. আর এই ক্ষেত্রে যে টেক্সট বুক এবং ডিটেলসে যখন আমরা ট্রান্সলেশন করি বা টেক্সট বুকটা আলোচনা করি, সেই ক্ষেত্রে আমাদের গ্রামারটাও কিন্তু যুগপতভাবে, অর্থাৎ যে আমরা যে পড়াশোনা করছি, ধরো একটা রিডিং পড়ছি, ট্রান্সলেশন করছি, যে ট্রান্সলেশনের সাথে সাথে গ্রামারটাও শেখা হয়ে যায়। এটা হচ্ছে এই মেথডের একটা বৈশিষ্ট্য, মানে একসাথে আমাদের কাজ হয়ে যায়। This method, through this method, practical use grammatical rules are illustrated. ঠিক আছে, আর আবার মানে একটা মানে এটা আবার লেখা হয়ে গেছে জাস্ট, ঠিক আছে। তারপর দেখো, দ্য মেন গোল অফ দ্য ইন্ডাকটিভ টিচিং মেথড, দ্য মেন গোল, গোল মানে লক্ষ্য উদ্দেশ্য, তাহলে ইন্ডাকটিভ টিচিং মেথডের মূল যে লক্ষ্যটা কি, সেটা হচ্ছে ইজ দ্য রিটেনশন অফ গ্রামার কনসেপ্ট, গ্রামার কনসেপ্টটাকে বোঝা। উইথ দ্য টিচার্স ইউজিং টেকনিক, আর শিক্ষকরা এই টেকনিকটাকে ব্যবহার করে, দ্যাট আর নো টু ওয়ার্ক কগনিটিভলি অ্যান্ড মেক অ্যান ইমপ্রেশনস অন স্টুডেন্টস কন্টেকচুয়াল মেমোরি। আর এখানে যে বুদ্ধিদীপ্ত প্রজ্ঞা কগনিটিভলি, সেটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে এই শিক্ষকরা কিন্তু এই টেকনিকটা ব্যবহার করে তিনারা এই প্রজ্ঞামূলক জ্ঞানটাকে আরো বর্ধিত করে। নন টু ওয়ার্ক আর ইমপ্রেশনস অন স্টুডেন্টস কন্টেকচুয়াল মেমোরি, এবং ছাত্রছাত্রীদের যে কনটেকচুয়াল যে স্মৃতি বা মেমোরি, সেটা কিন্তু স্টুডেন্টদের উপর বেশি ইমপ্রেশনটা করে। ঠিক আছে, তাহলে এই কি নোটসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে পয়েন্টসগুলো আমরা বললাম। এইবার অ্যাডভান্টেজ কি, এই মানে এই মেথডটা শিখে আমাদের কি লাভ হবে, ঠিক আছে, বা ছাত্রছাত্রীর কি লাভ হবে। দ্য ইন্ডাকটিভ মেথড ইজ বেসড অন দ্য থিওরি, এটা আমরা আগে দেখলাম জেনারেলাইজেশন টু এক্সাম্পল, সেটা হচ্ছে ডিডাক্টিভ মেথড, আর একটা থিওরি, সেটা হচ্ছে ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন। এই পয়েন্টসগুলো মাথায় রাখবে। সো ইট ইজ ভেরি ইউজফুল ইন ক্লাসরুম টিচিং। This method helps students to understand the difference between the particular lesson notions in the grammar L1 and L2, অর্থাৎ L1 মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, L2 মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ ল্যাঙ্গুয়েজের ভাষার ক্ষেত্রে। এই দুটোর ভিতরে কিন্তু একটা পার্থক্য লার্নাররা অর্থাৎ শিক্ষার্থীরা করতে পারে। দিস মেথড ইজ চাইল্ড সেন্টার্ড, আর এটা হচ্ছে তোমার শিশু কেন্দ্রিক, আর আগেটা ছিল কিন্তু শিক্ষক কেন্দ্রিক। দ্য লার্নার্স লার্ন পার্টিকুলার গ্রামার থ্রু ইউজেস, অর্থাৎ ব্যবহারের মাধ্যমে এটা শিখে। ফার্স্ট দে হ্যাভ টু ডিডাক্টিভ দ্য মিনিং, প্রথমে তারা ডিডিউস দ্য মিনিং, অর্থাৎ প্রথমত তারা মিনিংটা বুঝে, অ্যান্ড লেটার দে জেনারেলাইজ দ্য ফর্ম স্ট্রাকচার, তারপর সেটাকে জেনারেলাইজেশন করে, ফর্ম করে বা স্ট্রাকচার করে, গঠন করে। ঠিক আছে, এবার ডিসঅ্যাডভান্টেজ, দিস মেথড ইজ নট ইউজফুল ক্রাউডেড ক্লাসেস লাইক ইন্ডিয়া, অর্থাৎ এই বৃহৎ মানে ক্লাসে কিন্তু এই মানে বড় ধরনের ক্লাস, এটা ইন্ডিয়া জাস্ট বলা হয়েছে, বড় ক্লাসে কিন্তু এই মেথডটাকে অ্যাপ্লাই করা সম্ভব নয়। অল্প ছোট ছোট ক্লাসে কিন্তু যে কোনো অল্প স্টুডেন্ট থাকবে, সেখানে কিন্তু অ্যাপ্লাই করা এটা সহজ। The institute must be ready to focus on the language aspect, not the mark criteria. এখানে কিন্তু মার্কের উপর কিন্তু বেশি ফোকাস করা হয় না, এখানে ল্যাঙ্গুয়েজ এক্সপেক্টের উপর বেশি ফোকাস করা হয়। ওকে, ইন দিস মেথড টিচার হ্যাজ টু ইউজ মডার্ন মেথড অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বর্তমান যে মডার্ন যে মেথড রয়েছে এই ইন্ডাকটিভ মেথড সেটা ব্যবহার করেন। অনলি অ্যান ইনোভেটিভ টিচার ক্যান ইউজ দিস মেথড, আর কেবলমাত্র একটা উদ্ভাবনীপূর্ণ শিক্ষক যিনি সমস্ত দিক থেকে জানেন, ওরা ট্রেনিং প্রাপ্ত শিক্ষকরা, ঠিক আছে, যারা ট্রেনার্স ইনোভেটিভ টিচার এই মেথডটাকে অ্যাপ্লাই করেন। ওকে, এবার আমরা 3 নম্বর যে মেথডটা দেখবো সেটা হচ্ছে ইন্ডাকটিভ ডিডাকটিভ। এই মেথডটার উপর একটা উদাহরণ দিয়ে 2022-এ প্রশ্ন এসেছিল। দেখি, দিস মেথড অফ টিচিং গ্রামার প্রুভস ভেরি সাকসেসফুল অ্যান্ড অ্যাডভান্টেজিয়াস অ্যাজ ইট বিকামস প্র্যাকটিক্যাল, রিয়েল অ্যান্ড সায়েন্টিফিক। অর্থাৎ ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডটা সব থেকে মানে কি বলে সাকসেসফুল মেথড, এবং এটা খুব সুবিধাজনক, কারণ এটা প্র্যাকটিক্যাল, রিয়েল অ্যান্ড সায়েন্টিফিক এই 3টে ফিল্ডে কিন্তু এই মেথডটা ব্যবহার করা হয়। ইট ফলোজ দ্য অল ম্যাক্সিমাম টিচিং, অর্থাৎ শিখন নীতি ম্যাক্সিমাম টিচিং, এর উপরে কিন্তু একটা ক্লাস তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম টিচিং শিক্ষক নীতির যে সমস্ত রুলস, সমস্ত কিছু ফিচার্স এরা ফলো করে। অ্যান্ড পিপলস আর নট ফোর্সড টু ক্র্যাম দ্য রুলস, এবং এখানে ছাত্রছাত্রীদেরকে জোর করা হয় না, এই রুলসটা শেখার জন্য ছাত্রছাত্রীদেরকে জোর করা হয় না। দিস মেথড অলসো সাইমুলটেনিয়াস দ্য পাওয়ার অফ থিঙ্কিং অ্যান্ড রিজনিং, শুধু তাই নয়, অর্থাৎ ছাত্রছাত্রীদের যে পাওয়ার অফ থিঙ্কিং এবং রিজনিংটা কিন্তু বর্ধিত করে।
ওকে, তবু এর মধ্যে কিছু একটা মানে ত্রুটি রয়েছে, সেটা কি, দ্য শর্টকামিংস মানে ত্রুটি of this method are that it can be applied only young learners, অর্থাৎ কেবলমাত্র মানে বয়সের ভিত্তিতে মানে যারা ইয়াং লার্নার্স রয়েছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা সম্ভব। Moreover, this method is not complete in itself, আর কোনো কিছু দেখো যে কোনো জিনিসই এককভাবে সে কি বলে ভালো নয়, ঠিক আছে, তার ভিতরে কিছু না কিছু তোমার কি ভুল ভ্রান্তি রয়েছে। মানে আমি যেটা পড়াচ্ছি আমি সব সর্বসেরা নয়, আমার তো অনেক কিছু ভুল হয়, ঠিক আছে। সেটা বলা হচ্ছে যে সমস্ত মেথডের দেখতে বললাম এটা ভালো মেথড, কিন্তু এর ভিতরে কিন্তু এটা কমপ্লিট নয়, পরিপূর্ণভাবে এটা নিখুঁত নয়। কারণ সামটাইমস স্টুডেন্টস আর আনএবল টু কোরিলেট এক্সাম্পল উইথ দ্য টপিক। কোরিলেট মানে অনুবন্ধন, মানে একটার সাথে আরেকটা বন্ধন করতেও এক্সাম্পলের সাথে যে আর এক্সাম্পলের উদাহরণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা কি বলা যায়, এটা তারা অক্ষম হয় কিছু কিছু ক্ষেত্রে, সেই জন্য এটাকেও একদম কমপ্লিট বলা যাচ্ছে না। থ্রু দিস মেথড স্টুডেন্টস ফর্মুলেট রুলস দ্য হেল্প অফ এক্সাম্পল, আর এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা এক্সাম্পলের মাধ্যমে বা সাহায্যে তারা রুলটা অর্থাৎ যে নিয়মকানুন তৈরি করে। তাহলে এরকম দিয়ে দিতে পারে, এই যে তোমরা কালারিং বোল্ড লিখে দেখেছো, এইটা দিয়ে দিল যে থ্রু ড্যাশ মেথড স্টুডেন্টস ফর্মুলেট দ্য রুলস উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল, দ্য ইন্ডাকটিভ ডিডাকটিভ ইনসিডেন্টাল মেথড, এরকম চারটে মেথড দিয়ে দিল, ঠিক আছে। তো উদাহরণগুলো এবং কি পয়েন্টসগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, সাম স্টেপস ইন দিস মেথড আর ফলোজ, এই ক্ষেত্রে আর কি কি পদ্ধতি গ্রহণ করতে হয়, মানে এই মেথডটাকে শিখতে গেলে আমাদের কি পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে কি, স্টুডেন্টস আর গিভেন সাম এক্সাম্পলস অফ সিমিলার টাইপস, একই ধরনের উদাহরণ দিতে হবে। স্টুডেন্টস ট্রাই টু ফাইন্ড আউট সিমিলারিটিস বাই অ্যানালাইজিং অর অবজার্ভিং দিস এক্সাম্পল, আর যে কিছু উদাহরণ দেওয়া হলো সেটা কিন্তু স্টুডেন্ট ফাইন্ড আউট করবে এই এক্সাম্পলের ভিতরে কি সিমিলারিটি রয়েছে, কি মানে মিল রয়েছে, সেটা অ্যানালাইজিং বা দেখে। স্টুডেন্টস আর আস্কড টু ড্র সাম কনক্লুশন, এবং স্টুডেন্ট সেটা দেখার পর অবজার্ভিং করার পর অ্যানালাইসিস করার পরে সেটা কনক্লুশনের দিকে যাবে, ঠিক আছে। তখন দেন টিচার উইল গিভ দ্য রুলস, তারপর শিক্ষক নিয়মকানুন বলবেন, অ্যান্ড গিভ নিউ এক্সাম্পল, আর নতুন উদাহরণ দেবেন, অ্যান্ড আস্ক হার পিপলস টু ভেরিফাই দ্য রুলস, এবং রুলসটাকে ভেরিফাই করতে বলবে, ঠিক আছে। এই ধরনের কিন্তু এই যে প্রসেসটা ইন্ডাকটিভ ডিডাকটিভ ক্ষেত্রে হয়। আমি তোমাদেরকে একটু দেখে মানে আমি বলবো, একটু টাইম নেবে, যে তোমার 2022 সালে যে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডের যে প্রশ্নটা এসেছিল, আমি ছবি তুলে অবশ্যই এটা তোমাদেরকে দিয়ে দেবো। কি বলা হচ্ছিল দেখো, যে ফর টিচিং এ গ্রামার আইটেম এ টিচার বিগিনস উইথ এক্সাম্পল, অর্থাৎ এক্সাম্পল দিয়ে শুরু করলো, দেন উইথ দ্য হেল্প অফ এক্সাম্পলের সাহায্য নিয়ে সি অর্থাৎ টিচার যে ক্লিয়ারিফাইজ দ্য রুলসটা তিনি ক্লিয়ারিফাই করে দিলেন, পরিষ্কার করে দিলেন। তারপর কি বলছে, আফটার দ্যাট সি আস্কস দ্য স্টুডেন্টস টু প্রোভাইড মোর এক্সাম্পল অ্যান্ড প্রোভাইড ক্লারিফিকেশন, এবং ছাত্রছাত্রী বলেন এই ধরনের আর উদাহরণ দিতে, এবং সেটা পরিষ্কার করতে, মানে সেটা মানে ক্লারিফিকেশন করতে, যে রুলসটা দেবে। এই ধরনের যে মেথড দ্য টিচার হিয়ার ইজ দাস ইউজিং, কি মেথডটাকে অ্যাপ্লাই করছে 2022-এ তোমার এই প্রশ্নটা এসেছিল। তাহলে এটা ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, ঠিক আছে, দেখে নিলে। আচ্ছা, চতুর্থ যে মেথডটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইনসিডেন্টাল মেথড। ইম্পর্টেন্ট একটা মেথড, এই মেথডটাকে বলা হয় কোরিলেশন অর রিফারেন্স মেথড। কোরিলেশন মানে একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের মিলবন্ধন, অনুবন্ধন, সেটা একই সাবজেক্ট হতে পারে, না হতে পারে। অর্থাৎ আমি তোমাদেরকে ধরো সাপোজ ইংলিশ পড়াচ্ছি, কিন্তু এমন একটা টপিক আমি বললাম ইংলিশের, যেটা তোমার ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য, বা ইতিহাসের একটা উদাহরণ দিতে হলো, তাহলে ইতিহাসের সাথে এই যে ইংরেজির যে একটা কোরিলেশন হলো, এটাকে বলা হয় অনুবন্ধন, ঠিক আছে। এটা ইনসিডেন্টাল মেথডের মধ্যে পড়ছে। This method helps students to correlate grammar with the other related logical structure, অন্যান্য স্ট্রাকচারের সাথে গ্রামারের সাথে অন্যান্য স্ট্রাকচার কিন্তু লজিক্যাল একটা যে কোরিলেট হচ্ছে। স্টুডেন্টস এগেন প্র্যাকটিক্যাল নলেজ অফ গ্রামার, এটা গ্রামার রুল থেকে সে গেন করে, মানে অর্জন করে, ঠিক আছে। এর ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে, অর্থাৎ ইনসিডেন্টাল মেথডের of this method, some disadvantage of this method are that it interferes with normal teaching, এটা সাধারণ একটা নর্মাল টিচিং। প্রোডাক্টিভ লার্নিং ইজ লেস, এখানে কিন্তু উদ্ভাবনীয় কোনো শিক্ষা মানে যেটা প্রোডাক্টিভ হবে সেটা কিন্তু এখানে খুব কম।
and sometimes creating a forming an incident related অনেকবার দুর্ঘটনামূলক যে টপিকগুলো সাধারণত এর সাথে রিলেট থাকে মেবি ডিফিকাল্ট টু ফর দ্য টিচারের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কি ধরনের উদাহরণ আসতে পারে? ঠিক আছে, এই মানে ভালো করে বুঝবে, মানে আমি পড়ে দিলাম, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কি ধরনের উদাহরণ আসতে পারে এটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। আর এটা আমি আশা রাখছি এই ধরনের প্রশ্ন দিয়ে তোমরা মানে যদি আসে তোমরা অ্যান্সার করে দিতে পারবে, কেননা এখানে দুটো সাবজেক্টের কথা বলা থাকবে। ঠিক আছে, দুই ধরনের সাবজেক্টের কথা বলা থাকবে। তো সেই ক্ষেত্রে তোমরা তো মানে কি বলবো, একটু যদি পড়ো তাহলে দেখবে একটু ভালো করে পড়তে হবে, কিন্তু মানে মন চোখ মুখ খোলা রেখে পড়বে, দেখো এই ধরনের প্রশ্ন আসলে তোমরা করে দিতে পারবে। এবার আমরা দেখবো গ্রামার ট্রান্সলেশন মেথড। দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ এ ক্লাসিক্যাল মেথড। ঠিক আছে, দেখো প্রতিটা মেথডের কিন্তু একটা আরেকটা মানে দ্বিতীয় করে নাম রয়েছে প্রতিটা ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটাকে হয়েছে ক্লাসিক্যাল মেথড, কোনটা তোমার ফর্মাল মেথড, কোনটা ইনফর্মাল মেথড, কোনটা ডিডাকটিভ মেথডের আরেকটা নাম কি ট্রেডিশনাল মেথড। এই ধরনের মেথডগুলো অবশ্যই তোমরা ভালো করে শুনবে বা লিখে রাখবে। দিস মেথড ইজ ইউজ টু টিচ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে শেখার জন্য কিন্তু এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা ব্যবহার করা হয় থাকে। which denotes the language and is ancient time. ক্লাসিক্যাল যেটা হচ্ছে তোমার অতীত মানে আদিম যুগে যে ব্যবহার করা হতো আগে। ইন দিস মেথড দ্য লার্নার, তাহলে এই মেথডের ক্ষেত্রে কি হয়, দ্য লার্নার ফার্স্ট লার্ন গ্রামাটিক্যাল রুলস, অর্থাৎ ব্যাকরণের যে রুলসগুলো আছে সেগুলো শিখে, অ্যান্ড দেন অ্যাপ্লাই দোজ রুলস ইন ট্রান্সলেটিং সেন্টেন্স ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইনটু দ্য মাদার টাং। অর্থাৎ ধরো আমরা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করছি, তাহলে বাংলাটা কিন্তু আমাদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আমি এই ট্রান্সলেশন মেথডটা রুলসটা শিখলাম যে কীভাবে ট্রান্সলেশন করতে হয় ইংলিশ থেকে গ্রামার, মানে ভুল বলছি, ইংলিশ থেকে বাংলায়, বাংলা থেকে ইংলিশ, আমরা পড়ে এসেছি মাধ্যমিকে। হ্যাঁ, একটা ট্রান্সলেশন ছিল। তাহলে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে, আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেইটার যে মাদার টাঙের সাথে কিন্তু আমরা সেটা মানে রিলেট করতে পারি। ঠিক আছে, আর সেই রুলসটাই কিন্তু আমরা শিখি এই মেথডের মাধ্যমে। গ্রামার ট্রান্সলেশন মেথড মিনস যে টিচিং এ টার্গেট ল্যাঙ্গুয়েজ। এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের ইংলিশটাকে বলা হয়েছে, যে আমরা শিখবো যে ভাষাটা, অ্যান্ড বাই ট্রান্সলেটিং ইট ইনটু মাদার টাং, অর্থাৎ একটু আগে বললাম যে ইংলিশ থেকে বাংলায় আমাদের মাদার টাঙে নিয়ে আসা। দ্য টিচার ট্রান্সলেট ইচ ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ড কিন্তু ট্রান্সলেট করবে শিক্ষক মশাই, অ্যান্ড সেন্টেন্স ইনটু মাদার টাং। দিস ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ওয়ে অফ টিচিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পারবে, এটা কিন্তু খুব সহজ, গ্রামার যে রুলসটা থাকবে। Neither of the teacher nor the taught have to make extra efforts to learn the target language. এর জন্য কিন্তু এক্সট্রা কোনো এফোর্টস দেওয়া দরকার পড়বে না। ঠিক আছে, গ্রামার ট্রান্সলেশন মেথড ক্লাসেস আর ইউজুয়ালি কন্ডাক্টেড ইন দ্য স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ বলতে মাতৃভাষা। গ্রামাটিক্যাল রুলস আর লার্ন ডিডাকটিভলি। হ্যাঁ, ডিডাকটিভলি আমরা পড়ে আসলাম আগের রুলস, তারপর কি উদাহরণ, স্টুডেন্ট লার্ন গ্রামার রুলস বাই রুট। একটু আগে বললাম রুট মানে কি, মেমোরাইজিং। রুট মানে লিখে দিয়ে দেখো, রুট লার্নিং মানে রুট লার্নিং ইজ এ মেমোরাইজিং টেকনিক বেসড অন রিপিটেশন। অর্থাৎ অতীতে যা শিখেছো বা 1-2 মাস বা 1 সপ্তাহ আগে যা শিখেছো সেটাকে আবার পুনরায় যে মনে রাখা, বারবার রিপিট করে, সেটাই হলো রুট লার্নিং। তাহলে যে আমরা যখন ট্রান্সলেশন করবো সেটা কিন্তু রুলসগুলা এইরকম প্রসেসে আমরা শিখতে হবে, এটা রুট লার্নিংয়ের মাধ্যমে। And then practice the rules by doing grammar drills, অর্থাৎ গ্রামার করতে হবে আমাদেরকে, ট্রান্সলেশন সেন্টেন্স করতে হবে। যতবার আমি বেশি বেশি ট্রান্সলেশন করবো তত আমার রুলসটা মানে ফোকাস হবে এবং সেটা আরও ক্লিয়ার হবে, এটাই বলা আছে। আর এই ক্ষেত্রে কি হবে, মোর অ্যাটেনশন ইজ পেইড টু দ্য ফর্ম অফ সেন্টেন্স বিং ট্রান্সলেটেড দেন টু দেয়ার কন্টেন্ট। এই ক্ষেত্রে তোমার কী করতে হবে, যে অ্যাটেনশনটা কিন্তু একটু বেশি দিতে হবে। ঠিক আছে, যেটা তুমি শিখবে অ্যাটেনশনটা একটু বেশি দিতে হবে। তো এর যে ফিচার্সগুলো কী কী, গ্রামার ট্রান্সলেশন মেথডের ফিচার্স কী কী, ইউজ অফ দ্য মাদার টাং টু ফ্যাসিলিটেট লার্নিং, অর্থাৎ এখানে মাদার টাংটাকে ব্যবহার করে আমরা ভাষা শিখছি, টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারছি। ফোকাস অন রাইটিং স্কিল, আর এই ক্ষেত্রে রাইটিং স্কিলটার উপর বেশি ফোকাস দেওয়া হয় রাদার দেন প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের চাইতে। উচ্চারণ তো আমরা মানে যেটা আমরা বলি, তাই না। আর ইউজ অফ ডিডাকটিভ অ্যাপ্রোচ, এখানে কিন্তু ডিডাকটিভ অ্যাপ্রোচটা ব্যবহার করা হয়। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে ডিডাকটিভ অ্যাপ্রোচ বা ডিডাকটিভ মেথডটাকে ব্যবহার করা হয়। আর এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেংথেন নলেজ রেদার দেন কন্টেন্ট, এখানে কিন্তু কন্টেন্টের চাইতে তোমার এক্সারসাইজটা মেন। অর্থাৎ দেখো ট্রান্সলেশন যখন তোমরা করেছিলে মাধ্যমিকে, টিচার কিন্তু বারবার বলেছিল প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে ততটাই এটা হবে, মানে তোমার ফ্লুয়েন্সি বাড়বে।
এগুলো কিন্তু প্র্যাকটিস ছাড়া চলবে না। অ্যাডভান্টেজ কি, গ্রামার ট্রান্সলেশন মেথডের যে ভূমিকা বা সুবিধা কি? দিস মেথড ইজ ইউজফুল ইন দ্য ক্লাস ইন হুইচ দেয়ার আর লার্জ নাম্বার অফ স্টুডেন্ট, যেখানে প্রচুর স্টুডেন্ট আছে সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লাইটা করা যায় এই মেথডটার মাধ্যমে। তাহলে আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে ক্লাসরুম রয়েছে, তো সেখানে শেখার ক্ষেত্রে কোন মেথড ব্যবহার করা হয়? গ্রামার ট্রান্সলেশন মেথড। এটাই পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। দিস মেথড ইজ ইউজফুল ইন দ্য ক্লাস ইন হুইচ দেয়ার আর, মানে রিপিট হয়ে গেছে, আরে লেখা তো রিপিট হয়ে যাচ্ছে, মানে মোবাইলে লিখেছি তো হাতে করে, পর্দার দেখা যাচ্ছে না বোধহয়। ইট হেল্পস টিচার মাস্ট টু ক্লিয়ার দ্য মিনিং অফ এ ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স টু দ্য স্টুডেন্টস ইজিলি বাই ট্রান্সলেটিং দ্যাম টু দ্য মাদার টাং। অর্থাৎ প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ডকে ভালোভাবে কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে, মিনিংটা ক্লিয়ার করতে হবে, তবে তুমি মাদার টাঙ্গের মাধ্যমে, অর্থাৎ নিজের মাতৃভাষার মাধ্যমে টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে তুমি ট্রান্সলেট করতে পারবে, তাই না? তারপর কাছে দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য থিংস ভেরি ইজিলি ইফ টট ইউজিং দিস মেথড। আর এই মেথডটার মাধ্যমে যদি শেখা যায় তাহলে যে কোনো জিনিস স্টুডেন্ট খুব সহজেই সেটা বুঝতে পারবে। আর ইট ডাজ নট কনজিউম দ্য টাইম, এখানে কিন্তু বেশি টাইমটা, মানে টাইম বেশি লাগে না ফিনিশিং দ্য সিলেবাস শেষ করতে ট্রান্সলেশন মেথডে। Precise pictures of things can easily be made in the minds of the learner using method। এই মেথডের মাধ্যমে কিন্তু প্রিসাইজ পিকচার্স, অর্থাৎ যে পিকচার যেটা আমাদের মনে একটা গেঁথে যাবে, ঠিক আছে, একটা পিকচার আমাদের ভিতরে তৈরি হয়ে যাবে। দিস মেথড ইজ ভেরি ইউজফুল ফর দ্য অ্যাভারেজ অ্যান্ড বিলো অ্যাভারেজ স্টুডেন্ট। মানে এখানে তোমার অ্যাভারেজ আর বিলো অ্যাভারেজ স্টুডেন্ট সবার ক্ষেত্রে কিন্তু এই মেথডটা কিন্তু কার্যকরী, ঠিক আছে। মানে এই যে 7 নম্বর পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে। এবার এর যে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে, অসুবিধাগুলো কী আছে? নো ওরাল ওয়ার্ক টেক প্লেস, কোনো রকম ওরাল মানে মৌখিক এখানে কিন্তু করা যায় না, ডিউটিস দিস মেথড। অনলি টিচার স্পিক, এখানে কেবলমাত্র শিক্ষকই বলবেন। দ্য মেন ফোকাস রিমেন্স অনলি অন দ্য মাদার টাং, এটা কিন্তু মাদার টাঙ্গের উপর বেশি ফোকাস করা হয়। অ্যান্ড টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইগনোরেন্ট, অর্থাৎ ইংলিশটার উপর বেশি আমাদের ফোকাস করা হয় না, টার্গেট ল্যাঙ্গুয়েজটার উপর। নো স্পিকিং ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ পসিবল, আর এই ক্ষেত্রে তোমার স্পিকিংটা হয় না, অর্থাৎ আমি যদি গ্রামার থেকে এই ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করছি, আমার তো ইংলিশটা তো মানে ইংলিশ সাবজেক্টটা তো আমরা বলছি না, স্পিকিং করছি না, তাহলে স্পিকিং পাওয়ারটা এখানে আসছে না, ঠিক আছে। কেবলমাত্র আমাদেরকে রিডিং পাওয়ারটা এখানে মানে ডেভেলপড হচ্ছে। দ্য স্টুডেন্টস ডু নট ডেভেলপ পাওয়ার অফ থিঙ্কিং, এখানে কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে আমরা টার্গেট বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি কোনো গভীর পাওয়ার থিঙ্কিংটা কিন্তু এখানে ডেভেলপড হচ্ছে না, শুধুমাত্র মেন্টালি লেজি হয়ে যাবে। ইট ডাজ নট হেল্প দ্য স্টুডেন্ট টু লার্ন কারেক্ট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ কিন্তু এখানে শেখা যায় না, ঠিক আছে। আর দ্য মেন ইমফ্যাসিস ইজ গিভেন অন দ্য রুলস অফ গ্রামার, কেবলমাত্র গ্রামার উপরেই, গ্রামার যে রুলস আছে তার উপরে কিন্তু এটা বেশি ফোকাস দেওয়া হয়। আর ট্রাই টু এভরিথিং বাই ট্রান্সলেটিং, আর সমস্ত কিছু ট্রান্সলেশন করেই কিন্তু মানে ছাত্রদের চেষ্টা করে। দিস মেথড ডাজ নট ইনভলভ দ্য স্টুডেন্টস মেন্টালি অ্যান্ড ইট জাস্ট স্টোরি টেলিং মেথড। ইম্পর্টেন্ট লাস্ট যে পয়েন্টটা, যে কোন মেথডটাকে স্টোরি টেলিং মেথড বলা হয়, সেটা হচ্ছে তোমার গ্রামার ট্রান্সলেশন মেথড, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্ত করলাম, অর্থাৎ 5টা মেথড সম্পর্কে আলোচনা করলাম। এটা টাইমটা অনেক হয়ে গেছে, পরবর্তী মেথডগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। অত বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওগুলি তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।